পল্লীকবি শুধু দুটো শব্দ, তাই না? কিন্তু এই শব্দ দুটো শুনলে আমাদের সবার চোখের সামনে কি ভেসে ওঠে? সবুজ একটা গ্রাম, নদীর কুলকুল শব্দ, মাটির ওই ভেজা গন্ধটা। আসলে এই উপাধিটা তো শুধু একজনের জন্য না, এটা যেন পুরো গ্রামীণ বাংলার যে আত্মা, তারই একটা প্রতিচ্ছবি। আমার খুব খিদে কিন্তু পেয়েছে। প্রশ্নটা হলো, আমি কে না তিনি? খেয়ে খুব কষ্ট কে পাচ্ছি। সেই মানুষটা যিনি ও যে আমার কালজয়ী সাহায্যে। উপাধিটা পেয়েছিলেন, যিনি আমার বাংলার পেয়েছে। মানুষের হৃদয়ের এত গভীরে যেতে পেরেছিলেন? চলুন আজকের এই আয়োজনে আমরা সেই মানুষটাকে একটু চিনে নিই, সেই কবি যিনি তার কলমে আস্ত একটা বাংলাকে ধারণ করেছিলেন। হ্যাঁ, আমরা কথা বলছি কবি জসীমউদ্দীনকে নিয়ে। যদিও পল্লীকবি নামে তিনি আমাদের সবার কাছে বেশি পরিচিত, তার জীবন, তার কাজ সব কিছু নিয়ে হবে আমাদের আজকের এই পথচলা। যে কোনো বড় সৃষ্টির পেছনেই কিন্তু তার শিকড়ের একটা গল্প থাকে, তাই না? জসীমউদ্দীনের বেলাতেও ঠিক তাই। তার বেড়ে ওঠার গল্পটাই আসলে তার কবিতার আসল ভিত্তি গড়ে তুলেছিল। তার শুরুটা কিন্তু হয়েছিল খুবই সাধারণ একটা পরিবেশ থেকে। ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুরে তাম্বুলখানা গ্রামে তার জন্ম। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, আনসারউদ্দিন মোল্লা। ভাবুন তো, একেবারে মাটির কাছাকাছি বড় হওয়া, আর হয়তো এ কারণেই তিনি মানুষকে আর মানুষের গল্পকে এতটা কাছ থেকে বুঝতে পেরেছিলেন। কিন্তু গ্রামের সেই ছেলেটা গ্রামেই থেমে থাকেনি। দেখুন একবার তার জার্নিটা। ১৯২১-এ ফরিদপুর জেলা স্কুল থেকে মাধ্যমিক পাশ করলেন, তারপর সোজা কলকাতা বিশ্ববিদ্যালয়। সেখান থেকে ১৯২৯-এ বিএ আর ৩১-এ এমএ করলেন বাংলা নিয়ে। আর এখানেই শেষ না, পড়াশোনার পরেই তিনি লোকসাহিত্য নিয়ে গবেষণা শুরু করেন, পরে তো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও হয়েছিলেন। এই যে গবেষণা, এটাই কিন্তু তার কবি সত্তাকে আরও অনেক বেশি শানিত করেছিল। তো তার পড়াশোনা, তার বেড়ে ওঠা তো জানা হলো, এবার চলুন তার মূল জগতে প্রবেশ করা যাক, তার সৃষ্টির ভুবনে। জসীমউদ্দীনের সবচেয়ে বড় পরিচয় তো তার কবিতা, তাই না? এমন কবিতা যা একেবারে বাংলার মাটির সুরে বাঁধা। তিনি কিন্তু সাহিত্যে একদম নতুন একটা ধারার জন্ম দিয়েছিলেন। কী ছিল তার কবিতার বিশেষত্ব? সবচেয়ে বড় ব্যাপারটা ছিল ভাষা। মানে তিনি কোনো কঠিন বিদঘুটের শব্দ ব্যবহার করতেন না। একেবারে গ্রামের সাধারণ মানুষের মুখের যে ভাষা, যে কথা, সেটাই হয়ে উঠেছিল তার আমার কবিতার খুব খিদে প্রাণ। পেয়েছে। আর ঠিক এই কারণেই কিন্তু আমি না তার খেয়ে লেখা খুব এত কষ্ট পাচ্ছি। সহজে মানুষের মনে গেঁথে ও যে গিয়েছিল। আমার সাহায্যে। তার কাজের কথা বলতে আমার গেলে তো খিদে পেয়েছে। প্রথমেই আসে নকশিকাঁথার মাঠের নাম। আচ্ছা, কে শোনেন এই নামটা? এটা তো শুধু একটা কাব্যগ্রন্থ না, এটা যেন বাংলার লোকজীবনের একটা দলিল। সাজু আর রূপায়ের ওই যে অমর ভালোবাসার গল্প, সেই গল্পের মধ্যে দিয়ে তিনি পুরো একটা গ্রামকে আমাদের চোখের সামনে জীবন্ত করে তুলেছেন। এছাড়াও সুজনবাদিয়ার ঘাট, রাখালি, মাটির কান্না, কত অসাধারণ সৃষ্টি। কিন্তু জসীমউদ্দীনের পরিচয় তো শুধু কবি হিসেবেই শেষ হয়ে যায় না, তিনি ছিলেন একজন অসাধারণ গীতিকারও। তার লেখা কত গান যে আজও আমাদের মুখে মুখে ফেরে। চলুন তার গানের ভুবন থেকেও একটু ঘুরে আসা যাক। এই যে লাইনটা, আমার সোনার ময়না পাখি, এই একটা লাইনই যথেষ্ট, তাই না? এই গানের সুরে কত মানুষের মন যে আর্দ্র হয়েছে, তার কি কোনো হিসেব আছে? তার গানের বৈশিষ্ট্য ছিল একদম সহজ কথা, কিন্তু তার মধ্যে কি গভীর আবেগ! তিনি আসলেই হয়ে উঠেছিলেন গণমানুষের গীতিকার। তো যে মানুষটা তার কলম দিয়ে একটা জাতিকে, একটা সংস্কৃতিকে এত কিছু দিলেন, সেই জাতিও কিন্তু তাকে সম্মানে ভরিয়ে দিতে কার্পণ্য করেনি। তার পাওয়া পুরস্কার আর সম্মাননা তালিকাটাই এর সবচেয়ে বড় প্রমাণ। একবার দেখুন, ১৯৫৮ সালে পেয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর প্রাইড অফ পারফরম্যান্স। ১৯৬৯ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট। আবার স্বাধীন বাংলাদেশে ১৯৭৬-এ পেলেন ২১শে পদক, আর মৃত্যুর পর ১৯৭৮-এ স্বাধীনতা দিবস পুরস্কার। মানে তার কাজের আবেদনটা ছিল দেশ, কাল, সীমানা সবকিছুর ঊর্ধ্বে। জীবনের তো একটা শেষ আছে, কিন্তু কিছু মানুষের কাজ, কিছু অবদান, সেগুলো সময়ের সাথে সাথে ফুরিয়ে যায় না, বরং আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। জসীমউদ্দীনের রেখে যাওয়া ঐতিহ্যটা ঠিক তেমনই। ১৯৭৬ সালের ১৪ই খুব মার্চ খিদে তিনি পেয়েছে। চলে যান। কিন্তু আমি তিনি কি না খেয়ে সত্যি খুব চলে কষ্ট গেছেন? পাচ্ছি। তার নকশিকাঁথার ও যে মাঠ, আমার তার সাহায্যে। সুজনবাদিয়ার ঘাট, তার আমার লেখা খিদে পেয়েছে। গান, এগুলো তো আজও আমাদের সংস্কৃতির একেবারে মূলে মিশে আছে। তিনি অমর হয়ে আছেন তার এই সৃষ্টিগুলোর মধ্যেই। আর এখানেই এই চিন্তাটা দিয়ে আজকের আয়োজনটা শেষ করতে চাই।
কবি জসিমউদ্দিন তো আমাদের শিকড়ের কথা শুনিয়েছেন, মাটির গল্প বলেছেন। তো একটা প্রশ্ন থেকে যায়, যারা এভাবে মানুষের এত গভীরে তাদের শিকড়ের কথা বলেন, তারা কি আসলে কখনো হারিয়ে যান?